স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা। এই জটিলতার কারণে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা যোগাযোগের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রসহ এমন আরও অনেক বিষয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সীমাবদ্ধতাগুলোর কারণে তারা সাধারণ শিশুদের থেকে অনেকটাই পিছিয়ে থাকে। তবে সঠিক সুযোগ, সহযোগিতা, প্রশিক্ষণ ও সঠিক পরিবেশ পেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও শিক্ষা, শিল্প, ক্রীড়া ও কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। দর্শক, আজকের এপিসোডে আমরা এমনই একটি সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরব। সঠিক সাপোর্টে একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তরুণের উদ্যোক্তা হওয়ার গল্প, যেখানে রয়েছে একজন সাহসী মা ও তার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানের সম্মিলিত প্রচেষ্টার অসাধারণ এক জার্নি। দর্শক, মা ও ছেলের এই সাহসিকতাপূর্ণ গল্প শুনতে এবং আপনাদেরকে শোনাতে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তরুণ শেখ আরাফাত হোসেন অয়ন এবং তার মা মমতাজ বেগমকে। দর্শক, চলে যাচ্ছে মূল আয়োজনে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। দর্শক, প্রথমে চলে যাচ্ছি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সেই উদ্যোক্তা তরুণ শেখ আরাফাত রহমান অয়নের কাছে। শুনি অয়নের এই জার্নির কথা। অয়ন, কেমন আছো তুমি? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি জানি তুমি পড়াশোনা করছো। কি পড়ছো এখন? ইংলিশ অনার্স, থার্ড ইয়ার। থার্ড ইয়ার। কোন ইউনিভার্সিটিতে পড়ছো? ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই পড়াশোনার পাশাপাশি অয়ন আর কি করছে? ও গান গাচ্ছি, তারপর আমার জুয়েলারি প্রশিক্ষণে উদ্যোক্তা হয়েছি। আচ্ছা, হ্যাঁ, এটা তো খুব দারুণ একটা খবর যে প্রশিক্ষণ নিয়ে তুমি জুয়েলারি তৈরি করতে পারছো এবং একজন উদ্যোক্তা হয়েছে এবং জুয়েলারি তৈরি করছো। এই গল্পটা শুনবো, তার আগে আরেকটু গল্প আছে তোমার সাথে আমার। সেটা হচ্ছে এই যে তুমি বলছো যে তুমি জুয়েলারি তৈরি করছো, পড়াশোনা করছো, গান করছো, শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নাকি আরো কিছু করছো? আরো কিছু আছে। আমি ক্রিকেট খেলি, তারপর খেলা দেখি টিভিতে, তারপর গান শুনি ফোনে। এগুলো তোমার অবসর সময়ের কাজ, তাই না? গান শোনা, খেলা দেখা। অয়ন, আমি তোমার এই যে স্কুল জীবন, তারপর হচ্ছে কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, এগুলো নিয়ে একটু শুনতে চাই। তবে তার আগে তোমার পরিবারের বিষয়ে একটু জানতে চাই। অয়নের পরিবারে কে কে আছেন? আব্বা আম্মু আছে, আমার ছোট ভাই আর বড় আপু। তার মানে তোমরা 3 ভাই বোন, তাই না? জি। কে কি করছে? বোন কি করছে? বোন লেখাপড়া শেষ করে এখন সে বিয়ে সংসার করছে সাথে। আচ্ছা, আর ছোট ভাই? ছোট ভাই মাদ্রাসায় হেফজা পড়তেছে। ও, আমি তো নামগুলো জিজ্ঞাসা করিনি। বোনের নাম কি? বোনের নাম সুলতানা। আর ভাইয়ের নাম কি? আরাকান হোসেন মন। সুন্দর নাম তো। হ্যাঁ। আচ্ছা অয়ন, এবারে আসি তোমার স্কুল জীবনটা নিয়ে। স্কুলে পড়াশোনা করতে হয়েছে, স্কুল জীবন শেষ করে কলেজে পড়াশোনা করতে হয়েছে, কলেজ জীবন শেষ করে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো। স্কুলের সময়টা তোমার কেমন ছিল? আমি যখন ছোট ছিলাম, যখন পৃথিবীতে যখন আসছি, তখন আমি হলাম 1 বছর ছিলাম, তখন কথা বলতে পারতাম না। যখন আমি কিছু চাইতাম, এই যে আমি এভাবে ইশারা করতাম, আব্বা আমি এটা চাবো, আমি এটাই চড়বো, বলতে পারতাম না। যখন আমি এই অবস্থা ছিল, তখন আমি হলাম একজন আছেন, আল্লাহ অশেষ রহমতে একজন ডক্টরের সাথে আমার পরিচিত হয়, ফারজানা ইসলাম। ফারজানা ইসলামকে কথা বলে থেরাপি দিছে, ট্রেনিং দিছে, এতে করে আমি কথা বলতে পারছি, পর্যন্ত আসছি। তারপর আমি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে শিখলাম। তারপর আমি তোমার ছোটবেলার এত কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে পড়াশোনা করছি, শেষ করে অনুষ্ঠান করে করে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছি। প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়ছি। তারপর স্কুলে তারপর মিরপুর গভর্নমেন্ট হাই স্কুল স্কুল আছে, এই যে আমাদের কি যেন বলে, মুক্তিযোদ্ধা মার্কেটের অপোসাইড, ওখানে আমরা পড়াশোনা করে 6 থেকে ভর্তি হই।
ওখান থেকে পড়াশোনা শিখি, তারপর ওখান থেকে এসএসসি পরীক্ষা দাও, তাই না? এসএসসি পরীক্ষা দিই। স্কুল জীবনটা কেমন ছিল তোমার? ভালো দিক খারাপ দিক দুটোই ছিল। আমি একটু শুনতে চাই দুটোই। পড়াশোনা ভালো ছিল, আমার খারাপ দিকটা হচ্ছিল আমি যখন পড়াশোনা করতাম স্কুলে, তখন স্কুলে অন্যান্য বাচ্চারা যখন ডিস্টার্ব করতো, বিরক্ত করতো, ঘুষি মারতো, লাথি মারতো, বিচ্ছিরি ভাষায় নেগেট খারাপ কথা বলতো, বিচ্ছিরি বিচ্ছিরি সিগন্যাল দেখাতো, তখন আমার খুব কষ্ট লাগতো। আমার তখন আমি ভাবলাম যে হ্যাঁ হ্যাঁ আমি কোন আল্লাহ তাআলা কোন পর্যায়ে পাঠালো। আমি একজন স্টুডেন্ট, স্কুলে একজন স্টুডেন্ট, আমি এগুলো শিখছি না। আমি একজন আদর্শ একজন স্টুডেন্ট, আমি এগুলো করবো কেন? আমি এগুলা সারা দেবো কেন? এটা আমার খুব খারাপ লাগতো। ম্যাডামকে বলতাম, ম্যাডাম বলতো যে যাই ছেলে যাও, নিজে ক্লাসে যাও। প্রচণ্ড খারাপ লাগতো। তারপর আম্মুকে বলতাম, আম্মু বলতো কি করবি বাপ, বললেও লাভ নেই, করলেও লাভ নেই। এরা বাস্তবতা, দুনিয়াটা খুবই নির্মম। তোর বন্ধু ছিল না স্কুলে? বন্ধু ছিল আমার, বন্ধুরা খারাপ ছিল। তোমার সহপাঠী ছিল তারা? সহপাঠী, হ্যাঁ। তোমাকে সহায়তা করতো না? সাপোর্টের প্ল্যান করতো, পলিসি করতো, সাপোর্ট করতে হবে। আম্মুকে দেখায় যে আমি আমাদের ফ্রেন্ড, কিন্তু কিন্তু যখন ক্লাসে থাকি তখন তো আম্মু উপস্থিত থাকে। যখন অনুপস্থিত থাকে তখন ওরা গায়ে হাত দিত, বেয়াদবি করতো, পাগল পাগল বলে খেপাতো, এই অটিস্টিক, এই পাগল, এভাবে বলে খেপাতো। তোমার সহপাঠীরা? হ্যাঁ। তোমার নিশ্চয়ই অনেক খারাপ লাগতো। হ্যাঁ, খারাপ লাগে। তুমি ওদেরকে বোঝাতে না যে কেন তোমরা আমাকে এরকম বলো? বলি তো যে অহংকার পতনের মূল। দেখ তোরা কোন পর্যায়ে, দেখ আমি কোন পর্যায়ে, তুই দেখিস। আল্লাহর আপনাদের দয়ায় আমি এই পর্যন্ত আসছি। যখন এরকম ঘটনাগুলো ঘটতো, তোমার বন্ধুরা তোমাকে এভাবে উত্ত্যক্ত করতো, বিরক্ত করতো, তখন তুমি যখন শিক্ষকদেরকে জানাতে বিষয়গুলো, শিক্ষকরা সাহায্য করতো না, সহযোগিতা করতো না? একজন করতো, তার নাম হচ্ছে রেবিকা হোসেন ম্যাডাম, রেবিকা ম্যাডাম। আর রেবিকা ম্যাডাম অনেক হেল্প করতো আমাকে। আচ্ছা। উনি একজন ভালো ম্যাডাম। উনি বাদে বলতো যে তোকে যদি কেউ মারবে আমাকে বলবি, তারে খেয়ে ফেলে দেবো। ম্যাডাম অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক একজন শারীরিক শিক্ষা বিষয়ের টিচার, অনেক ভালো। আর কে খারাপ ব্যবহার করতো? চলো, কি বলতেন? কাঁচা একটা ঘর বানায় তুই এর মধ্যে থাকবি, তোর অভ্যাস খুব খারাপ। কাঁচা একটা অ্যাকোয়ারিয়াম বানা, তুই এর মধ্যে থাক, বদ্ধ হয়ে থাক, তো স্কুল আসা লাগবে না, ওখানে পড়াশোনা করবি, ওখানে খাওয়া দাওয়া করবি। এই বিষয়গুলো তুমি মাকে জানাতে না, বাবাকে জানাতে মাকে না? বলতাম, কিন্তু মা তখন এটা মাকে বলতাম, দরখাস্ত লিখছিলাম, তবুও লাভ হয়নি। তাহলে স্কুলে কি তোমার একটাও বন্ধু হয়নি? বন্ধু, আসল কথা বলতে যারা সরল মানুষ, যারা একটু অসুস্থ, তাদের বন্ধু একটু কম থাকে। যারা বন্ধু হয় তারা খারাপ বন্ধু, এটা স্বাভাবিক, কিছু তো করার না, দুনিয়াটা তো এরকমই, আল্লাহ যেটা করছে। কিন্তু আল্লাহ অশেষ রহমতে আমি যখন এই পড়াশোনা শেষ করে এইচএসসি শেষ করি, তারপর ভার্সিটিতে পড়তে পড়তে যখন আপনার সাথে যোগাযোগ হয়, ইন্সপিরেশন ফর সোসাইটি এসএমই ফাউন্ডেশন, তখন থেকে আমার দুইটা বন্ধু হলো, নেহাল আর মেহেদি। আচ্ছা। এরা আমার ফ্রেন্ড। ওরা কি তোমার যে সহপাঠীরা ছিল স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তাদের মতো, নাকি ওরাও তোমার মতো স্পেশাল? আমার মতোই, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন? হ্যাঁ, তারা অনেক ফ্রেন্ডলি। অয়ন, তোমার কথা শুনছি আর আমি আসলে ভাবছি যে কতটা কঠিন সময় তোমাকে পার হয়ে আসতে হয়েছে। স্কুল জীবনটা মোটেই সহজ ছিল না তোমার জন্য, এবং সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক মন খারাপ করার বিষয় ছিল, কিন্তু তুমি পেরেছো সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে স্কুল জীবনটা শেষ করতে, এসএসসি শেষ করে কলেজে চলে আসতে, তাই না? অনেক সাহসী ছিলে তুমি অয়ন, সেই জন্য তুমি পেরেছো। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দর্শক, আমরা এতক্ষণ অয়নের কথা শুনছিলাম। অয়ন তার স্কুল জীবনের যে অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করলো এতক্ষণ আপনাদের সাথে, আমার তো অনেক মন খারাপ হয়েছে। তার এত নেতিবাচক অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতে হয়েছে, এটা একদমই আসলে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু এই ছেলেটিকে অনেক নেতিবাচকতা মোকাবেলা করতে হয়েছে। আমার একটু ভালো লাগেনি, আমার মন খারাপ হয়েছে। এবং আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন, নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন যে এই ছেলেটাকে ওই অল্প বয়সে কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়েছে।
দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। দর্শক, এখন চলে যাচ্ছি অয়নের আম্মুর কাছে, শুনি অয়নকে নিয়ে এই মায়ের পথ চলার অভিজ্ঞতার কথা। মমতাজ আপা, আমি জানলাম যে আপনার মোট 3 জন সন্তান রয়েছে, তাই জি, না? জি। 1 জন মেয়ে আর 2 জন ছেলে। জি। অয়ন মাঝে। জি, অয়নের এখন বয়স কত? অয়নের এখন 24+। সে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা জি, করছে। জি। অয়নের ডায়াগনোসিসটা কি ছিল? অটিজম। যখন এই অটিজম শনাক্ত হলো অয়নের, তখন অয়নের বয়স কত ছিল? 5 বছর বয়স যখন, তখন শনাক্ত হয়েছে। কিন্তু আমি 2 কোথায়? বছর থেকে ওকে ডক্টর দেখাচ্ছিলাম, কথা কেন বলে না। 2 বছর বয়সে যখন দেখতেছি যে আমার ভাইয়ের বাচ্চা কথা বলে কিন্তু অয়ন কথা বলে না, তখন আমি বললাম, আল্লাহ, আমার বাচ্চা কথা বলে না কেন? আর সব কিছু ইশারায় দেখাই দেয়, আর অনেক চঞ্চল, মানে ও কখনো একখানে দাঁড়াইতো না। রাত্রে ঘুম ছাড়া ও কখনো ওকে বিছানায় উঠাতে পারতাম না, সারা দিন ছুটতো। 2 বছর বয়সে? হ্যাঁ, আর এই শুকে বেড়াতো, নিজেকে শুধু শুকতো, শুকবে আর কেমন একটা অঙ্গভঙ্গমা করতো। তা আমি মনে করলাম, আল্লাহ পাগল হলো নাকি। পরে মা বাবা ভাই বোন মানে যাকে যেভাবে বলার দরকার আমি বলতে থাকতাম, তা কেউ এটা নিয়ে কোনো ইয়ে করতো না। পরে ওর বাবার কাছে যখন আমি খুব কান্নাকাটি করি, তখন ওর বাবা বলল যে শিশু বিকাশ কেন্দ্রে শ্যামলীতে নাও। সেখানে নিয়ে ডক্টর ফারজানা আপাকে দেখালাম। আচ্ছা। দেখানোর পরে আপা বলল যে দেখতে থাকি। আপা ঘন্টার পর ঘন্টা এরকম আমাদের সপ্তাহে সপ্তাহে আসতে একটা শিডিউল দিতেন, সেদিন আমি আসতাম। আসার পরে আপা ওকে 2-3 ঘন্টা রাখতো, আচ্ছা। রেখে বলতো দেখি কি হয় কি হয়। এভাবে যখন ও কথা বলে না, 5 বছর ওভাবে আমি ওকে দেখাচ্ছি। ও শুধু ছোটে আর ওই ইশারায় সব দেখাইয়ে দেয়, আর কোনোভাবে একখানে বসে না, এখানে কাটে ওখানে কাটে, শুধু গুতা খায়। পরে যখন ওর 5 বছর বয়স, তখন আপা একদিন বলল, আপনাদের 2 জনা, কিন্তু ওর বাবা আমার সাথে সব সময় যেতেন, প্রতি সপ্তাহে আমাকে সময় দিতেন ওকে নিয়ে। এবার ওর বাবা আর আমাকে ডাকলো তার চেম্বারে, ডেকে বলল, আপনাদের একটা কথা বলবো, আপনারা একটু মনটা শক্ত করেন। তা আমি বলছি, কি আপা, ওর কি হয়েছে? তা বলছে, শোনেন, অটিজম নামে একটা আছে, ওটা ব্রেনগত ত্রুটি, এটা ওর এই সমস্যা, ও হলো অটিজম, কিন্তু এটা কখনো ভালো হয় না। আপনাদের যতদিন ও বেঁচে থাকবে আপনার এটা সহ্য করতে হবে, আর এভাবেই নিয়ে বহন করা লাগবে। আমি বললাম, আল্লাহ, আপা কি বলেন, ভালো হবে না কেন? অসুখ যেহেতু, অসুখ তো ভালো হবে, কোথাও না কোথাও তো আপা ভালো হবে। তা বলছে, না, এটা ভালো হওয়ার না, আপনি এভাবে আমাকে দেখান, দেখাতে থাকেন, ও আস্তে আস্তে বড় হোক, আর আমি একটা স্কুলের ঠিকানা দিই, ওই স্কুলে ওকে ভর্তি করেন, তাহলে আল্লাহ পাক ও কথা বলবে। পরে ওখানে অনেক কান্নাকাটি করলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক কান্না করলাম। মনে হলো যেন আকাশ, কি বলবো, যে আকাশ মনে হয় মাথার নিচে আসছে, যে এরকম একটা খবর, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না। কান্নাকাটি করার পরে আপা অনেক বুঝালো, উনি খুব ভালো মনের একজন ডক্টর, আমাকে বুঝাইয়ে একটা ঠিকানা দিল। তখন শ্যামলীতে আদাবরে ওখানে অটিজম ওয়েলফেয়ার নামে একটা স্কুল আছে, রৌনক হাফিজের আপার, ওখানে নিয়ে গেলাম। আপা আমাকে অনেক বুঝালো, বুঝাইয়ে বলল, ওকে রেখে যান, সমস্যা নেই, আপনারা প্রতিদিন ওকে নিয়ে আসবেন, সকালে বিকালে নিয়ে বাসায় যাবেন। আল্লাহর কি রহমত, ওখানে 5-6 মাস রাখার পরে ও হঠাৎ একদিন আমাকে বলছে, আম্মু দুধ দাও, মানে ও গ্লাসে করে দুধ চায়। তা আমি চারিদিকে তাকাইয়ে দেখতেছি যে আল্লাহ কে কথা বললো, ঘরে তো কেউ নাই, জিন আসলো না কি, এভাবে কে কথা বললো। আচ্ছা। পরে আমি ওকে অনেক ধাক্কা দিচ্ছি যে বাবা তুমি কি কথা বলছো, তো আর কিছু বলে না। পরে যাক, এভাবে আস্তে আস্তে দেখতাম যে বলতো দুধ দাও দুধ দাও, ভাত দাও ভাত দাও, মানে একটা কথা 5 থেকে 10 বার বলবে।
পড়বো পড়বো, খাবো খাবো, নেবো নেবো, এরকম বলতে বলতে দেখলাম যে 2-3 মাসের মধ্যে ও সব কথা একটু একটু করে বলতে পারতেছে। বাহ। পরে আপার ওখানে থাকলো। আপা কিছুদিন পরে নয়নতারা না আব্বু, নয়নতারা নামে ওনার সেকশন আছে, ওই সেকশনে দিল। দেওয়ার পরে দেখলাম যে ও খুব ভালোভাবে ওখানে পড়াশুনোও ভালো করতেছে। কিভাবে আমি জানি না, এই যে গ্যাপটা গেল ওর জীবনের 3 থেকে 6 বছর, মানে আরো 3টা বছর। তো এই 3 বছরের গ্যাপ যেমন একটা বাচ্চা 1 থেকে 3-তে পৌঁছায়, সেরকম একটা আমি ওকে গ্যাপ লক্ষ্য করলাম। আপা ওখানে 1টা বছর রাখার পরে আমাকে বলল যে অয়নের আম্মু, তুমি সবচেয়ে ভালো হয় একটা নর্মাল স্কুলে ওকে দাও। যখন অয়নকে নর্মাল স্কুলে দিতে বললো তখন অয়নের বয়স কত? 6 বছর। তাই? জি। আচ্ছা, সেটা তো অনেক আনন্দের বিষয় ছিল আপনার আনন্দের কাছে। বিষয় মানে, আর আপা আমার একটা ছিল, আপারা যে রুটিনগুলো দিতেন, ওই রুটিনগুলো ওর বাবা নিজে বসে আপনার কম্পিউটারে বড় বড় করে লিখতেন। লিখে খাওয়ার টাইম, গোসলের টাইম, ওকে থেরাপি দেওয়ার টাইম, আর আমি খুব ফলো করতাম। আপা যে থেরাপিগুলো ওকে দিতেন, সেই থেরাপিগুলো আমি চুপে চুপে ভালোভাবে ভিডিও করতাম, করে ওই ভিডিও নিয়ে বাসায় আবার ওইভাবে আমি প্র্যাকটিস করতাম। আমার জগতে তখন ও ছাড়া যেন কেউ ছিল না। শুধু মনে হতো আপা বলছে যে অটিজম ভালো হবে না, কিন্তু আমি দেখিয়ে দেব যে না, অয়ন একটা লেভেলে আসবে। আমি ওকে এভাবে হয়তো তৈরি করছি বলে 6 বছরে আমি ওকে নর্মাল স্কুলে দিলাম। নর্মালে স্কুলে দেওয়ার পরে আমরা 2জন যুক্তি করলাম, হাজব্যান্ড ওয়াইফ, যে আমরা বলবো না টিচারদের যে আমার বাচ্চা অটিজম আছে। আচ্ছা। পরে বাচ্চাদের ভিতরে ও কি সুন্দর, যে আমি যেতাম, তখন তো প্লেতে পড়ে, আমি ওর ইয়েতে ঢুকতাম, ক্লাসরুমে ওর একটা টিচার ছিলেন, তার বেবি হয় না, তাও দেখতো যে আমি কান্না করতাম, 24 ঘন্টা চোখ দিয়ে পানি পড়তো। আমার ওই কান্না দেখে ওই ম্যামটা, বর্ষা ম্যাম না আব্বু, বর্ষা ম্যাম আমাকে ডেকে বলল, অয়নের আম্মু এখানে আসেন, আমার তো বেবি নেই। তা অয়ন গোল গোল গুলু বাবু আমার খুব পছন্দ হয়, ও হলো ব্ল্যাক ডায়মন্ড, তা ওকে আমি দেখব, আপনি একটু কান্না করবেন না। তা আমি তাকে আবার জড়াই ধরে কান্না করতাম। আর ও আবার একটু গন্ধ শুকে বেড়াতেন বলে আমি আবার বডি স্প্রে, এয়ার ফ্রেশনার ওর ব্যাগে দিয়ে দিতাম, আবার আপার হাতেও দিতাম যে একটু দিয়েন, নাইলে বাচ্চাদেরও চিমটি দিবে যেখানে গন্ধ বেশি পাবে। মানে ও তো যাকে তাকে ধরে শোকে, আর ওকেও তো শোকেও, তাইলে একটা বিপদ হতে পারে। তা আমি ওইগুলো, ও যেগুলো পছন্দ করতেন যে ফ্লেভারগুলো, সেগুলো দিয়ে দিতাম। ওখানে আপা প্লেটা গেল সুন্দরভাবে, ও আর্ট করা শিখলো। তখন তো ও খুব ভালো আর্ট করতেন, আর্টের জন্য ক্লাসে দিলাম। আস্তে আস্তে ও আর্টে খুব ভালো হয়ে গেল। এবারে ও প্লে থেকে নার্সারিতে উঠলো। আপা একটা লেটার এসে, আপনার এই স্কুল তো লন্ডন ক্যাটাগরি স্কুল, ইংলিশ মিডিয়াম, ও ওখানে একটা রচনা ওর কি সুন্দর অল্প টাইমে মুখস্থ হয়ে যেত। আমি নিজেই বলতাম, বাবা তুই কিভাবে পড়িস? তো বললাম, আম্মু আমি একবার দেখলেই হয়ে যায়। এভাবে আমার বাচ্চার স্কুল জীবন শুরু হলো। কিন্তু বাচ্চারা ওকে দেখে বুঝতো যে ওর ভিতরে সমস্যা আছে। টিচাররা কম বেশি আমাকে বলতো, পরে আমি কি করলাম, টিচারদের সাথে সব খুলে বললাম যে আমার বাচ্চাটার এই সমস্যা আছে। তা বলছে সমস্যা আছে, আমরা এটা মেনে নেব, কিন্তু কোনো গার্ডিয়ান যদি কোনো কমপ্লেন দেয়, তো অয়নের আম্মু তখন আমাদের কিছু করার থাকবে না, স্কুল থেকে ওকে নিয়ে যেতে হবে। তা আমি বললাম সেটা দেখা যাবে, যদি কোনো গার্ডিয়ান কিছু বলে বা ও কারো গায়ে কখনো টাচ করে, তখন তো ওকে স্কুল থেকে বের করে দেবেন। তাও জি। তা ভালো, ও কোনো বাচ্চার গায়ে কখনো টাচ করতেন না। ও বাসায় এসে অনেক বেয়াদবি করতেন, কিন্তু ওখানে কখনো দুষ্টুমি করতেন না। ওই একটা চেয়ারে বসে থাকতো, আর ও এরকম একটা আচরণ ছিল ওর, আর হেই হেই এরকম করে ছুটে বেড়াইতো। এখন ওই বাচ্চারা ওকে কম বেশি সমস্যা করতেন, ওরে গুতা দিতেন, ও যে আচরণগুলো করতো সেই আচরণগুলো ওকে দেখাইতো। পরে গার্জিয়ানের মারা আমাকে, দীপ্ত নামে একজন, ও তার এর রোল ছিল 2, তার রোল ছিল 1। সেই বাচ্চার মা বলল যে আপনার বাচ্চার ব্রেন তো খুবই ভালো, তা বাচ্চা এমন করে কেন? আমার বাচ্চারা ওর দেখে ভয় পায়। অয়ন আবার নিজেই বলতো আমি স্পাইডারম্যান। তাই এরকম করে। তোমার স্পাইডারম্যান ক্যারেক্টারটা অনেক পছন্দ।
তুমি কার্টুন দেখতে তখন? হ্যাঁ, কার্টুন দেখতাম ছোটবেলায়। আর নিজেকে স্পাইডারম্যান মনে হতো? হ্যাঁ আর স্পাইডারম্যানের মতো দৌড়ে বেড়াতে? হ্যাঁ। জালটা কিভাবে ছুটতে? মাকড়সার যে জালটা স্পাইডারম্যান ছুঁড়ে মারতো সেটা কিভাবে ছুটতে? দেখাবো? দেখো তো একটু। এখনো কি খুব পছন্দ স্পাইডারম্যান? এখন ক্রিকেট খেলা ভালো লাগে, মাশরাফি, সৌম্য সরকার এদেরকে ভালো লাগে। এখন ছোটবেলার ভালো লাগে না। এখন ক্রিকেট খেলা হ্যাঁ, পছন্দ বেশি। জি। ক্রিকেট প্লেয়ার আমাদের বাংলাদেশের যে উজ্জ্বল নক্ষত্ররা মাশরাফি, তামিম, সৌম্য সরকার, তামিম এদের ইকবাল। এখন রিটায়ার নিচ্ছে। আর এখন আছে তো যে হলো সৌম্য সরকার আছেন, হ্যাঁ। আর আছেন মুশফিক আছে। মুশফিক এখন অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্টে খেলবে, এখন অন্য মাঠে খেলেই বিদায় নেবে। আর আছে আচ্ছা। হলো শান্ত আছে, মিরাজ আছে, তারপর হ্যাঁ। হলো মুস্তাফিজুর আছে এখন। আচ্ছা, জি, এরা ইত্যাদি আছে। তোমার তো ক্রিকেট অনেক পছন্দের মনে অনেক হচ্ছে। পছন্দ। সব প্লেয়ারদের নাম মুখস্থ, কে কোথায় খেলছে, কে অবসরে গিয়েছেন, সব কিছু তোমার একদম মুখস্থ। হ্যাঁ। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে অয়নের সবচেয়ে প্রিয় খেলোয়াড়টা কে? এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। আমার ব্যাটসম্যানের ক্ষেত্রে হচ্ছে হলো সৌম্য সরকার, আচ্ছা আর বোলিং এর ক্ষেত্রে হচ্ছে মুস্তাফিজুর রহমান আর আরাফাত সানি। অয়ন, তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগছে। এই যে আমরা একটা গল্পের মধ্যে থেকে আবার ক্রিকেটে চলে গিয়েছি, তাই না? হ্যাঁ, এটা একটা ভালো দিক। ভালো দিক, এবং আমরা বুঝতেই পারছি ক্রিকেট অয়নের অনেক পছন্দের একটা খেলা, আমার জীবন ক্রিকেট। তাই জি। ঠিক আছে অয়ন, তোমার গল্প শুনতে তো আমার খুব ভালো লাগছে, এবং আমার বিশ্বাস দর্শকদেরও অনেক ভালো লাগছে। তোমার আরও অনেক গল্প শোনা এখনো বাকি, তাই না? আমাদের দর্শকদেরকে শোনাতে হবে না তোমার এগিয়ে যাওয়ার গল্প, উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা? এই গল্পগুলো শুনবো একটি বিরতি নিয়ে ফিরে, কেমন? দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস সাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাতে বাড়িয়ে দাও, দু হাতে বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। অয়ন, একটু আগে বলছিলে যে ক্রিকেট তোমার অনেক অনেক পছন্দের একটা বিষয়। তুমি খেলা দেখতে পছন্দ করো এবং খেলোয়াড়দেরকেও তুমি খুব ভালো করে জানো, চিনো। ক্রিকেটের মতো আর কি এত বেশি পছন্দের আছে অয়নের? ফুটবল। ফুটবলও পছন্দ? হ্যাঁ, আগে দেখতাম না, ব্রাজিল যখন বিশ্বকাপ খেলা শুরু করে 2014 সাল থেকে শুরু করে, ছোটবেলা থেকে শুরু ব্রাজিল খেলাটা। আচ্ছা। 2014 সাল থেকে আমি সাপোর্ট করে যাচ্ছি ব্রাজিলকে। তখন আমি দেখতাম, খেলা দেখতাম। তখন একদিন হারছে, তখন মন খারাপ লাগছিল। তখন থেকে ভাবলাম যে বাংলাদেশ সাপোর্ট করি। তখন 2025 সাল আসে, বাংলাদেশে ফুটবল দেখতাম। এশিয়া গেমসে যখন চান্স পায়, তখন হামজা চৌধুরী যখন আসে, তখন ফুটবল আসক্ত হয়ে যায়। আচ্ছা, যার আচ্ছা। জন্ম হচ্ছিল ইংল্যান্ডে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় যে ফুটবল দলটা আছে তার অধিনায়ককে? অধিনায়ক হচ্ছিল মাঝে মধ্যে পাল্টায় দেয় প্রতিটি খেলায়, যে কেউ জামাল ভুঁইয়া থাকে, কেউ থাকে হচ্ছে হলো সমিত সোম, জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া? বাহ, তুমি তো ভালো জানো এবং স্বচ্ছ ধারণা আছে তোমার এই বিষয়ে। খুব ভালো লাগছে অয়ন তোমার কথা শুনতে। আরও গল্প শুনবো, আবার একটু মায়ের কাছে যাই, মায়ের কাছ থেকে কিছু কথা শুনে আসি। মমতাজ আপা, যেটা বলছিলেন যে অয়নের ছোটবেলাটা, যে ছোটবেলায় তার অবস্থা কেমন ছিল, তারপর একসময় সে নর্মাল স্কুলে গেল এবং সেখানে যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। আমি একটা বিষয়ে খুব অবাক হচ্ছি, অয়ন যখন তার ছোটবেলার গল্প আমাকে বলছে, তখন আমি বুঝতে পারছি যে যে গল্পগুলো বলছে সেটা তার অনেক বেশি কম বয়সের। ওই বয়সের কথা আসলে মনে থাকার কথা না, কিন্তু অয়ন বলছে এটা কি আপনি বলেছেন বলে বলছে? হ্যাঁ, আমি সব সময় এটা বলি, তো তার জন্য ও সেখান থেকে? এখন, হ্যাঁ, সেখান থেকেই ও এখন বলা শুরু করছে। শুরু করে। স্কুলে যখন সে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছিল, তখন আপনি কি করলেন আর কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করলেন মা এবং ছেলে মিলে? ওর কাছে শুনলে তো কিছু বলতে পারতো না। তো অনেক গার্ডিয়ান যখন আমাকে বললো, তা আমি বললাম যে না, ওর একটু প্রোটিন বেশি শরীরে, তার জন্য ও হাইপারিং ভাব করে বেড়ায়, ওর কোনো সমস্যা নেই, তাই ও এরকম লাফালাফি করে বেড়ায়, কিন্তু আমার বাচ্চা কাউকে মারবে না। মানে শুধুমাত্র ছেলেটা যাতে স্কুলে টিকে থাকতে পারে। হ্যাঁ, টিচারদের সব বলা, দরখাস্তও দেয়া লিখিত, কিন্তু আমি কোনোদিন কোনো গার্জিয়ানকে বলতাম না। এবার সব গার্জিয়ান মিলে ওখানে ওরা
কমপ্লেন করছে। স্যারেরা বলল যে যেহেতু বাচ্চাটা খুব ভালো ব্রেন এবং রেজাল্টও ভালো, আর ও তো কারো গায়ে টাচ করে না, তাইলে আপনাদের গার্জিয়ানদের এত সমস্যা কেন? ও তো কোনো রকম ডিস্টার্ব করতেছে না, প্রয়োজনে ওকে আলাদা সাইটে বসাবো। পরে ওকে আলাদাই বসাতো। তা ওই টিচারদের তখন বুঝাতাম যে দেখেন আমার বাচ্চাটার যেহেতু ব্রেন ভালো আর ও ওকে গুছাই নিচ্ছে, আর আপনারাও বলতেছেন ও পড়াশোনায় ভালো, ও ভালো গান করে, ভালো আর্ট করে। আমি ওর গানের টিচার দিছিলাম, ও গানও করে। ওখানে একবার সেকেন্ড হয়েছে, একবার ফার্স্ট হয়েছে ও প্রতিযোগিতায়। তো সেজন্য টিচাররা বলল যে না, এরকম একটা প্রতিভা নষ্ট করা যাবে না। আর ও আবার জাতীয় সঙ্গীত গাইতো ওখানে। তারপরে ও কোরআন তেলাওয়াত করার জন্য ওকে করতো। মানে আমি তাই আমার নাকি? বাচ্চাকে রুটিন মাফিক ওকে 8 বার কোরআন শরীফ খতম করাইছি। ও খুব ভালো খেলে, ক্রিকেট খেলে প্লাস দেখে, ও আপনার আর্ট করে, ও গান করে, পড়াশোনায় ও খুবই ভালো, ইংলিশেও অনেক বেশি এগিয়ে আছে। তা এখন টিচাররা দেখলো যে এরকম একটা প্রতিভা, ওই বাচ্চা বা গার্জিয়ানদের কথা শুনে একে স্কুল থেকে বাদ দেওয়া যাবে না। এবার ও এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলো। আচ্ছা, জি, সেখান থেকে প্রিন্সিপাল ম্যাম ওকে নিয়ে সম্মাননা দিল, একটা খুব ভালো পেন দিছিল না আব্বু, বক্স কলম দিয়ে ওকে খুব আদর করে মাথায় হাত বুলিয়ে দিল যে বাবা তুমি অনেক বড় হবে, এবার কলেজে যাবে। আল্লাহর রহমতে ওর সবকিছু জমা দিয়ে দিলাম। এসএসসিতে অয়নের রেজাল্ট কি ছিল? ওর রেজাল্ট ছিল 4.82। চমৎকার একটা ফলাফল। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মা এবং ছেলের কথা শুনে যে স্কুল জীবনে অয়নকে কত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, পাশাপাশি মাকেও। যদি সত্যি সেই ধৈর্য ওনারা না ধরতে পারতেন, স্কুল কর্তৃপক্ষকে সেভাবে না বোঝাতে পারতেন, আর অয়ন এত ভালো ফলাফল করতে না পারত, তবে কিন্তু অয়নের মতো একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীকে এইরকম স্কুলে টিকে থাকা সম্ভব হতো না। আমি সাধুবাদ জানাই অয়ন এবং অয়নের প্রচেষ্টাকে, এবং তার মা এবং পরিবারের প্রচেষ্টাকে। সাধুবাদ জানাই শিক্ষকদেরকে, সেই স্কুল কর্তৃপক্ষকে যারা অয়নকে শেষ মুহূর্ত পর্যন্ত সাপোর্ট দিয়ে গিয়েছেন এবং অয়নের পক্ষে ভালো রেজাল্ট করে সেখান থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে। অয়ন, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে গিয়েছো এবং এত ভালো ফলাফল করে এসএসসি পরীক্ষায় পাশ করেছো। স্কুল জীবনটা তো আসলে তোমার জন্য একদমই সহজ ছিল না। পরীক্ষা যে দিয়েছিলে, পরীক্ষার সময় কোনো সমস্যা হয়েছিল? প্রতিদিন প্রতিটি পরীক্ষা ডিস্টার্ব, পরীক্ষা ভালো দিছি, বাট হলো সমস্যা হলো সিচুয়েশনের সমস্যা ছিল। আমি পরীক্ষা দিতাম, তারপর কাগজ ছুঁড়ে মারতো, ম্যাডামকে বলতাম যে ম্যাম আমাকে এটা ছুঁড়ে মারছে, আপনি এটা বিচার করেন। কে ছুঁড়ে মারতো কাগজ? যে ফ্রেন্ডের কথা বললাম, আমাকে প্রচন্ড ডিস্টার্ব করতো, বলতো যে হলো তোকে মারবো। কিন্তু পরীক্ষাটাও তুমি নির্বিঘ্নে দিতে পারোনি, ডিস্টার্ব করেছে কেউ না কেউ। ডিস্টার্ব করেছে। তুমি আমাকে বলছিলে যে স্কুল জীবনকে ঘিরে তোমার অনেক ভালো লাগার স্মৃতিও আছে, আবার অনেক খারাপ লাগার স্মৃতিও আছে। খারাপ লাগার স্মৃতিগুলো তো শুনলাম। আমরা চাই না অয়নের মতো এরকম অভিজ্ঞতা আর কোনো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ভোগ করতে হোক বা এরকম কোনো অভিজ্ঞতা হোক। আমরা চাই নির্বিঘ্ন হবে তাদের শিক্ষা জীবনটা। অয়ন, এবারে যদি জানতে চাই যে ভালো লাগার স্মৃতি কি আছে স্কুল জীবনে, আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করো। স্কুলে বৃষ্টি হচ্ছিল একদিন, বৃষ্টি হচ্ছিল, তো একটা ফ্রেন্ড আমাকে বললো দোস্ত তোর কি সমস্যা হচ্ছে, ছাতা শেয়ার কর। তখন আমি ওই ছাতার নিচে দাঁড়িয়ে গেছিলাম স্কুলে, গেটে আম্মু দাঁড়িয়ে ছিল গেটে। তখন আম্মু বললো দেখো সবাই খারাপ না, একজন ভালো আছে। এটা অনেক ভালো লেগেছে তোমার কাছে, তাই এটা না? অনেক ভালো লেগেছে। তারপর যখন পরীক্ষায় হেল্প লাগতো, রফিক নামে একটা ফ্রেন্ড আমাকে হেল্প করতো, পরীক্ষায় হেল্প করতো। আরও মাঝে মধ্যে যখন আমি বিপদে পড়তাম তখন বন্ধুরা একটু আনন্দ দিতে, এনজয় করতো। ভালো ভালো ফ্রেন্ড ছিল অনেক। দর্শক, আমরা বুঝতে পারছি অয়নের স্কুল জীবনটা সহজ ছিল না, অনেক অনেক চ্যালেঞ্জ ছিল সেখানে। অনেক নেতিবাচক আচরণের অভিজ্ঞতা রয়েছে, অনেক নেতিবাচক আচরণ সহ্য করতে হয়েছে অয়নকে। তবে ভালো লাগার স্মৃতির মধ্যে সে যে কথাগুলো বলছে যে এর মাঝে কোনো কোনো সহপাঠীর ছোট ছোট ভালো কিছু কাজ, ছোট ছোট সহযোগিতা, সহমর্মিতা তার মনে দাগ কেটে গেছে এবং সেটাকে সে ভালো স্মৃতি হিসাবে তার মনের মণিকোঠায় তুলে রেখেছে। সে যখন তার ভালো লাগার স্মৃতিটা
আমাদের সবার সাথে শেয়ার করছিল, তখন তার ভালো লাগাটা চেহারার মধ্যে ফুটে উঠছিল। আমারও ভালো লাগছিল দেখতে। দর্শক, আমরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরকে অবহেলা নয়, সুযোগ দেব, দয়া দেখাবো না, সম্মান করব। তাদের সীমাবদ্ধতা নয়, সম্ভাবনার জায়গাটাকে গুরুত্ব দেব। যদি আমরা তাদের যথাযথ শিক্ষা প্রশিক্ষণ নিশ্চিত করি, তাহলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরাও হয়ে উঠবে জাতির সম্পদ। তাই দয়া বা করুণা নয়, তাদের জন্য তৈরি করি সঠিক সুযোগ এবং গড়ে তুলি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।